প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি আয়োজিত ফাবা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি জিএম বিলাল হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান। আজ আমি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সেখানে আমার আলোচনার বিষয় থাকছে গ্রহের গতি সংক্রান্ত, কেপলারের সূত্র বিবৃত ও ব্যাখ্যা করো এবং নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্রের গাণিতিক রাশিমালা প্রতিপাদন। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে হলো গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। বিজ্ঞানী কেপলার গ্রহের গতি সংক্রান্ত তিনটি সূত্র প্রদান করেন। তার প্রথমটি হলো কক্ষপথের সূত্র। প্রথম সূত্র, যার আরেক নাম হলো কক্ষপথের সূত্র। এই সূত্রটি হলো প্রতিটি গ্রহই সূর্যকে একটি নির্দিষ্ট ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘোরে বা আবর্তন করে। এটা হলো প্রথম সূত্র, যে প্রতিটি গ্রহই সূর্যকে একটি নির্দিষ্ট ফোকাসে রেখে আবর্তন করে বা ঘোরে। এটাকে যদি আমরা চিত্রের সাহায্যে দেখাই, দেখো এটি একেবারে বৃত্তাকার না, এটা হলো উপবৃত্তাকার পথ। এরকম ধরে নাও একটা উপবৃত্তাকার পথ। তাহলে উপবৃত্তের এখানে ফোকাস থাকে হলো দুটো, এখানে একটা, এখানে একটা। একটার নাম দিলাম এফ আর একটা হলো এফ প্রাইম। উপবৃত্তের এই দুটো হলো ফোকাস। এখন এই ফোকাসে হলো সূর্য থাকে, আর এই পথে হলো গ্রহগুলো আবর্তিত হয়। উপবৃত্তাকার পথে গ্রহগুলো আবর্তিত হয় কিভাবে? যখন সূর্যকে একটি নির্দিষ্ট ফোকাসে রাখে। এই ফোকাসে রেখে ধরো এখানে থাকে হলো সূর্য, আর এখানে যদি একটি গ্রহ থাকে, প্ল্যানেট পি দ্বারা প্রকাশ করলাম, এই গ্রহটি কি করবে? এই উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে। সৌরজগতের অন্যান্য গ্রহগুলো সে একইভাবে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে। এটি হলো প্রথম সূত্র বা কক্ষপথের সূত্র। দ্বিতীয় সূত্র হলো ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্র ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্র হলো সূর্য এবং গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। সমান সময়ে সমান দূরত্ব না, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। দ্বিতীয় সূত্র হলো সূর্য এবং গ্রহের সংযোজক রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এর ব্যাখ্যাটা আমরা কিভাবে দিব? এই হলো উপবৃত্তাকার কক্ষপথ। এখন এখানে ধরে নিলাম একটি ফোকাসে এখানে আছে হলো সূর্য, এখানে সূর্য আছে এখানে। তাহলে আরেকটি গ্রহ বিবেচনা করি যে এ বিন্দুতে আরেকটি গ্রহ আছে।
এখন এই বিন্দুতে যদি আরেকটি গ্রহ থাকে তাহলে সূর্য এবং গ্রহের সংযোজক রেখা, সংযোজক রেখা আঁকলাম। এটা হলো সূর্য এবং গ্রহের সংযোজক রেখা। এই গ্রহটি যখন এখান থেকে এ থেকে আবর্তিত হয়ে বি বিন্দুতে চলে আসে, তখন এই সংযোজক রেখা কি হয়ে যায়? সূর্য থেকে গ্রহের সংযোজক রেখা হয়ে যায় এখানে। এটা হলো সূর্য আর এটা হলো এর ফোকাস। তখন কি হবে দেখো, গ্রহ এবং সূর্য এবং গ্রহের সংযোজক রেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে এই যে সমান এই সংযোগ রেখা যখন এ থেকে গ্রহ বি বিন্দুতে আসবে তখন কোন ক্ষেত্রফল অতিক্রম করে? এই ক্ষেত্রফলটা অতিক্রম করে। ক্ষেত্রফলের নাম হলো এ এফ বি। এখানে ক্ষেত্রফল এ এফ বি এই ক্ষেত্রফল অতিক্রম করে যে সময়ে, ধরে নিলাম টি সময়ে এই ক্ষেত্রফল অতিক্রম করলো। ওই গ্রহ যখন ধরে নিলাম যখন সি বিন্দুতে থাকে তাহলে সংযোগ রেখা কি হবে? সিএফ। তখন এই সি বিন্দু যখন আবার অতিক্রম করবে এই টি সময়ে কোথায় যাবে? এখানে চলে আসলো, ধরো ডি বিন্দুতে চলে আসলো। এই দিক সি থেকে ডি এর দিকে ডি বিন্দুতে চলে আসলো। তখন কোন ক্ষেত্রফল অতিক্রম করে? সিএফডি। এই সূত্র অনুসারে বলা যায় এই দুই যে ক্ষেত্রফল সমান হবে এবং এই ক্ষেত্রফল কি হবে? একই সময়ে সৃষ্টি হবে। তাহলে এ এর বি এর জন্য কি সময় টি পরিমাণ সময় লাগবে? এই ক্ষেত্রফল সমান। শর্ত অনুসারে দেখো, সূর্য এবং গ্রহের সংযোজক রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই কথার অর্থ হলো এ বিন্দু যখন বি বিন্দুর দিকে আসবে, অর্থাৎ এ অবস্থানের গ্রহ যখন বিতে আসবে, আসতে যে পরিমাণ সময় লাগবে ওই একই পরিমাণ সময়ে সি থেকে ডিতে আসবে। কেন? কারণ তাকে সমান ক্ষেত্রফল অতিক্রম করতে হবে একই সময়ে। এই কারণে সে সি থেকে ডিতে আসবে, তখন এই দুই ক্ষেত্রফল সমান হয়ে যাবে। এখান থেকে আমাদের আরেকটি বিষয় দেখে নেওয়া যেতে পারে। বিষয়টি হলো দেখো, সময় এই দুই ক্ষেত্রের জন্য সময় কিন্তু একই সময়, কিন্তু অতিক্রান্ত দূরত্ব একই না। দেখো, এবি থেকে সিডি পথের দূরত্ব বেশি, এবি থেকে সিডি পথের দূরত্ব বেশি, কিন্তু এই অতিক্রান্ত করার সময় যে পথ, এই যে সময়ে একই সময়ে ভিন্ন দূরত্ব, অর্থাৎ এবি হলো ছোট আর সিডি হলো বেশি, বড় দূরত্ব অতিক্রম করে। তো সেক্ষেত্রে আমরা যদি এই দুই ক্ষেত্রে বেগ বের করতে চাই, দেখো v1 প্রথমটার ক্ষেত্রে v1 আমরা কি জানি? দূরত্ব বাই সময়, এবি বাই হলো টি। আবার যখন দ্বিতীয় ক্ষেত্রে যদি বেগ বের করতে চাই তখন কি? দূরত্ব হলো সিডি দূরত্ব আসে, আর সময় কি? একই সময়, এরও টি পরিমাণ সময় লাগবে, এখানেও টি পরিমাণ সময় লাগবে। তাহলে আবার চিত্র থেকে আমরা এখান থেকে কি দেখি যে সিডি বড়, সিডি ইজ গ্রেটার দ্যান এবি। সিডি হলো বেশি দূরত্ব, দেখো এখান থেকে এই পর্যন্ত, আর এখানে এবি হলো কম দূরত্ব। সিডি যদি বেশি দূরত্ব না হয় তাহলে তো এই ক্ষেত্রফলের সমান এখানে এই ক্ষেত্রফল হবে না। এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল করতে গেলে সিডি কে কি করতে হয়? সি থেকে ডি পর্যন্ত দূরত্ব বেশি হতে হয়, তখনই কেবল ক্ষেত্রফল সমান হয়। আবার এখান থেকে আমরা দেখো সিডি এর মান বড়, এবি এর মান ছোট, তাহলে কি হবে? v1 ছোট হয়ে যাবে, v2 বড় হয়ে যাবে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ দেখো, v2 কোথায়? যখন সূর্য এবং গ্রহ এই দুইয়ের মধ্যবর্তী দূরত্ব কম ছিল, অর্থাৎ গ্রহ যখন সূর্যের কাছাকাছি অবস্থানে ছিল তখন বেগের মান বেশি ছিল। আবার যখন সূর্য এবং গ্রহের মধ্যবর্তী দূরত্ব যখন এখানে দেখো সংযোগ সরলরেখা, অর্থাৎ সূর্য থেকে গ্রহ যদি দূরে থাকে তখন ওই গ্রহের বেগ কি হয়ে যায়? বেগটা তখন কমে যায়। দেখো v1 ছোট, অর্থাৎ এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করছি যে সূর্যের কাছাকাছি যে গ্রহগুলো থাকে সেই গ্রহগুলোর বেগ অনেক বেশি, তুলনামূলক বেশি থাকে। আর সূর্য থেকে দূরের কক্ষপথ, মানে যদি দূরে থাকে গ্রহটি
সেক্ষেত্রে তার বেগ হবে কম। তাহলে ঘূর্ণন কিভাবে সম্পন্ন হবে? দেখো, যদি এখানে এই গ্রহ থাকে, গ্রহ এইখানে তার স্পিড থাকবে বেশি, এখানে অধিক বেগে যে আবার যে দূরত্ব বেশি হবে তখন আসতে যাবে, এই আসতে এসে এখানে আবার দূরে খুব দ্রুত চলবে, এখানে আবার ধীরে চলবে। অর্থাৎ এই যে কক্ষপথে আবর্তিত হবে কোনো গ্রহ, কি হবে, যখন সূর্য থেকে দূরে সরে যাবে তখন আস্তে আসবে, আবার যখন সূর্যের কাছাকাছি আসবে তখন আবার দ্রুত যাবে। অর্থাৎ এভাবে যাবে, এভাবে আস্তে আস্তে এসে এখানে দ্রুত হবে, আবার আস্তে আস্তে এসে এখানে দ্রুত হবে। এটা হলো কেপলারের ক্ষেত্রফলের সূত্র বা দ্বিতীয় সূত্র। এখন আমরা শিখব যে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র হলো আবর্তনকালের সূত্র। আবর্তনকালের সূত্র। সূর্যের চারদিকে গ্রহগুলো আবর্তনকালের বর্গ কক্ষপথে, যে কক্ষপথে ঘোরে সেই কক্ষপথে অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। ঘনফলের সমানুপাতিক। তাহলে আবর্তনকাল যদি টি হয় তার বর্গ কি হবে? অর্ধপরাক্ষের, অর্থাৎ কক্ষপথের যে অর্ধপরাক্ষ তার ঘনফলের সমানুপাতিক। এখন এখান থেকে আবার আমরা লিখতে পারি টি স্কয়ার সমান এখানে ধ্রুবক এ কিউব টি স্কয়ার বাই এ কিউব সমান এটা হলো তৃতীয় সূত্রের ব্যাখ্যা। এখানে আবর্তনকাল আর অর্ধপরাক্ষ নিয়ে একটু আলোচনা করা দরকার। আবর্তনকাল কোনটি? আবর্তনকাল হলো কোনো গ্রহ সূর্যের চারদিকে একটি পূর্ণ ঘূর্ণনের জন্য কোন একটি গ্রহ সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে, সম্পূর্ণ একবার ঘুরে আসতে যে সময় লাগে তাই হলো আবর্তনকাল টি। আরেকটা হলো অর্ধপরাক্ষ। দেখো, উপবৃত্তের ফোকাস থাকে দুটো, এই দুটো ফোকাসের সংযোগ সরলরেখা বরাবর যদি একটি ব্যাসের মতো করে নেই তাহলে এটা হলো মেজর অ্যাক্সিস বড়, আর এই অংশ হলো ছোট অক্ষ মাইনর অ্যাক্সিস। এই যে মেজর অ্যাক্সিসের এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় অর্ধপরাক্ষ, অর্থাৎ সেমি মেজর অ্যাক্সিস। এটা হলো সেমি মেজর অ্যাক্সিস। এই যেহেতু উপবৃত্তাকার পথে ঘোরে এই কারণে আমরা ব্যাসার্ধের জায়গায় এ ব্যবহার করি। এটা হলো সেই এ, অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এই হলো কেপলারের গ্রহগতি সংক্রান্ত তিনটি সূত্র। এখন আমরা পড়ব যে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্রের গাণিতিক রাশিমালা প্রতিপাদন। নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্র। কেপলারের সূত্রের গাণিতিক রাশিমালা।
মহাকর্ষ সূত্র আমরা অধ্যায়ের প্রথম দিকে পড়ে এসেছি। তো ধরে নিলাম এই হলো কি পৃথিবী, যার ভর হলো m, আর এখানে m ভরের একটি গ্রহ আছে, কেন্দ্র থেকে কত দূরে, 8 দূরে, কেন্দ্র থেকে 8 দূরে আছে। তাহলে এই যে ভর পৃথিবী পৃষ্ঠে, না এটা যদি সূর্য বিবেচনা করি, এটা হলো সূর্য, সূর্য থেকে কত দূরে আছে, একটি গ্রহ আছে টি, একটি প্ল্যানেট 8 দূরে যদি থাকে, তাহলে মহাকর্ষের সূত্র অনুসারে আমাদের কি জানা আছে। দেখো তোমরা এই যে ব্যাখ্যাগুলো আছে, আমি মুখে যেগুলো বলতেছি এগুলো কিন্তু লিখে প্রকাশ করতে হয়। তো তোমাদের সময় কম করার জন্য আমি এখানে এই ভাষাগুলো এখন লিখছি না, তোমরা ভালো করে শুনে নাও। যে এখানে এস হলো সূর্য, আর এখানে এ হলো m ভর বিশিষ্ট একটি গ্রহ। তাহলে এই দুইয়ের মধ্যে মহাকর্ষের সূত্র অনুসারে এদের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলকে আমরা লিখব Fg সমান গ্র্যাভিটেশনাল ফোর্স। আমাদের জানা আছে g সমান g, ভর দুটোর গুণফল m, আর দূরত্ব হলো r স্কয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এটা কি মহাকর্ষ বল। মহাকর্ষ বলের সূত্র অনুসারে, নিউটনের মহাকর্ষ বলের সূত্র অনুসারে আমরা জানি F of g সমান gml/r স্কয়ার। এখানে g হলো মহাকর্ষীয় ধ্রুবক, r হলো সূর্য এবং গ্রহের মধ্যবর্তী দূরত্ব, আর m হলো সূর্যের ভর, আর এখানে স্মল m হলো গ্রহের ভর। তাহলে মহাকর্ষ বল সমান gml/r স্কয়ার। যেহেতু এই গ্রহটি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে আর কি থাকবে, একটি কেন্দ্রমুখী বল থাকবে, কেন্দ্রাতিক বল থাকবে। সেই কেন্দ্রাতিক বলের সূত্র আমরা জানি F of c সেন্ট্রাল ফোর্স, এটা হলো mv²/r। এই rটা কি, r হলো m ভর বিশিষ্ট গ্রহটি r ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। যদি v বেগে ঘুরে, তখন আমরা কেন্দ্রমুখী বলের সংজ্ঞা হতে লিখতে পারি বা সমীকরণ হতে লিখতে পারি F of c সমান mv²/r। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই দুই গ্রহের মধ্যবর্তী যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলই কেন্দ্রমুখী বল সরবরাহ করে। অর্থাৎ মহাকর্ষ যে বল, এই আকর্ষণ বলই তখন কেন্দ্রমুখী বল হিসাবে ক্রিয়া করে। এই দুই বল তখন সমান হয়। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি F of c সমান F of g, এখন মান বসায় mv² হলো r, আর এখানে g mm/r স্কয়ার। দেখো স্মল m দুটো বাদ যায়, এখান থেকে একটা r বাদ যায়, তাহলে কি থাকে, হলো v² সমান gm/r। v হলো এই গ্রহের বেগ। এখন আমরা জানি যে এই গ্রহটি যদি কক্ষপথে একবার সম্পূর্ণ ঘুরে আসে, তাহলে তার আবর্তনকাল কি হয়, আবর্তনকাল t সমান হয় হলো, আমরা জানি পরিধির সমান ঘুরে আসে। তো পরিধি হলো 2πr, 2πr মানে হলো এখানে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি ঘুরে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো 2πr, আর এই পর্যন্ত আসতে তার যে সময় লাগে সেই সময় হলো t। তাহলে বেগ কি হবে, বেগ সমান আমরা কি জানি, অতিক্রান্ত দূরত্ব বাই হলো সময়। তো এখান থেকে v সমান কি 2πr/t, অতিক্রান্ত দূরত্ব বাই হলো সময়, গ্রহের অতিক্রান্ত দূরত্ব বাই একবার ভ্রমণের জন্য গ্রহের যে সময়, এটা হলো ওই নির্দিষ্ট গ্রহের বেগ। তাহলে v সমান 2πr/t, এই মান আমরা এখন এই সমীকরণে বসাবো। v এর এখানে বসালে হবে 2πr স্কয়ার করলে হবে 4π² r²/t², আর এই পাশে থাকবে gm/r। এখন যদি কোনাকুনি গুণ করি, তাহলে কি পাবো, t² gm সমান 4π² r² আর r³
অর্থাৎ টি স্কয়ার সমান 4 পাই স্কয়ার বাই জিএম আর কিউব। এই যে 4 পাই স্কয়ার জিএম এইটা হলো ধ্রুবক। ধ্রুবক কেন? 4 পাই ধ্রুবক আমরা জানি, জিও ধ্রুবক আর এই ভরও ধ্রুবক, সূর্যের ভর। তো সেই ক্ষেত্রে কি থাকে, সূত্রটি দাঁড়ায় টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। এই আরটা হলো কক্ষপথের ব্যাসার্ধ। এটি হলো কেপলারের সূত্র। আমি শুরু করলাম কোথা থেকে? নিউটনের মহাকর্ষ সূত্র থেকে, এবং শেষ হলো কোথায়? কেপলারের সূত্র। তো নিউটনের মহাকর্ষ সূত্র থেকে এই হলো কেপলারের সূত্রের প্রমাণ। এখন আমরা তো জানি বৃত্তাকার না, বৃত্তাকার যদি না হয়ে উপবৃত্তাকার হয় তখন কি হয়? উপবৃত্তাকার হলে এই সাইডটা একটু বড় হয়, চিত্রটি হয় হলো এরকম। তখন নিতে হয় সেমি মেজর অ্যাক্সিস, এই অংশটুকু তখন আর না হয়ে এ হয়ে যায়। তখন আমরা সূত্রটিকে লিখি টি স্কয়ার সমানুপাতিক এ কিউব, উপবৃত্তাকার পথের জন্য কেপলারের সূত্র। তো প্রিয় শিক্ষার্থী, আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।